সবাইকে আদাব এবং নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে নিউরন মেডিকেলের পক্ষ থেকে জানাই সুস্বাগতম। গত ভিডিওতে আমরা পড়েছিলাম সেল মেমব্রেন, সেল অর্গানালি এবং তাদের ফাংশন। আজকের ভিডিওতে আমরা পড়ব মেমব্রেন ট্রান্সপোর্ট এবং ইন্টারসেলুলার কমিউনিকেশন। তো শুরু করা যাক। হোয়াট ইজ মেমব্রেন ট্রান্সপোর্ট? Membrane transport is the biophysiochemical phenomenon by which different substances can transport across the cell membrane from inside to outside or vice versa. এটা ম্যাক্রোমলিকিউলের ক্ষেত্রে আলাদা, মাইক্রোমলিকিউলের ক্ষেত্রেও আলাদা। তো আমরা প্রথমে মাইক্রোমলিকিউল নিয়ে আলোচনা করব। মাইক্রোমলিকিউলের ক্ষেত্রে এটা দুই ভাবে হয়, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এন্ড প্যাসিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, দ্বিতীয়টা হলো সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আবার দুই ভাগে বিভক্ত, কো ট্রান্সপোর্ট এন্ড কাউন্টার ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্ট তিন ভাগে বিভক্ত, ডিফিউশন, ফিল্ট্রেশন এন্ড অসমোসিস। ডিফিউশন আবার দুই ভাগে বিভক্ত, সিম্পল ডিফিউশন এন্ড ফ্যাসিলিটেড ডিফিউশন। এখন আমরা চলে আসি ডেফিনেশনে। ডেফিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ ফিজিওলজিতে বোঝানোর জন্য। So what is active transport? Active transport means movement of ions or other substance across the cell membrane in combination with carrier protein with active expenditure of energy but against the electrochemical gradient. It is also called U-field transport. তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা এমন একটা প্রসেস যার মাধ্যমে মলিকিউলগুলা মুভ করে একটা ক্যারিয়ার প্রোটিনের সাহায্যে শক্তি উৎপাদনের মাধ্যমে, কিন্তু তাদের ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের এগেইনস্টে। তো ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টটা কি? ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টটা হচ্ছে একটা আয়ন এর ইলেকট্রিক্যাল পটেনশিয়ালিটি। এটা যদি কোনো সেলের ভিতর যদি আয়নস ইনএডিকুয়েট ভাবে ডিফারেন্সিয়েট করা থাকে, তখন সেই ইলেকট্রিক্যাল পটেনশিয়ালটা কি করে, এই আয়নটাকে ইনিশিয়েট করে যে মুভ করার জন্য, মুভ করে এটাকে ব্যালেন্সে আনার জন্য। তো ওইটার এগেইনস্টে তারা মুভ করে। আচ্ছা, এখন এই অ্যাক্টিভ ট্রান্সপোর্টের জন্য কিছু ক্রাইটেরিয়া প্রয়োজন। এখানে চারটা ক্রাইটেরিয়া আমি বলতেছি। এক হলো there must be an active expenditure of energy that are derived from ATP or high phosphate energy. Number 2, the carrier protein must needed. Number 3, energy is needed. And number 4, occurs against an electrochemical gradient. আমরা আগেই বলেছি। তো তারপর আমরা আসি হোয়াট ইজ প্যাসিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্ট বলতে আমরা কি বুঝি? ইট মিনস মুভমেন্ট অফ সাবস্টেন্স অ্যাক্রস দ্য মেমব্রেন উইদাউট অ্যাক্টিভ এক্সপেন্ডিচার অফ এনার্জি অ্যালং অ্যান ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। এটা ঠিক উল্টোটা, ওইখানে শক্তি উৎপন্ন হবে না এবং ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের ডিরেকশনে, সেম ডিরেকশনে আমরা আমাদের মলিকিউলগুলা মুভ করবে। এটা হলো প্যাসিভ ট্রান্সপোর্ট। এখন আমরা আসি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের যে বিভাগগুলো ছিল। হোয়াট ইজ প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট? In primary active transport, the energy derived directly from breakdown of ATP or other high phosphate energy. সেই এই যে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের যে শক্তিটা, এটা ডিরেক্টলি এটিপি ভাঙার থেকে চলে আসে, এটিপি বা আদার ইনঅর্গানিক ফসফেট থেকে চলে আসে। তো এটার এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি সোডিয়াম পটাশিয়াম পাম্প। তো আর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি তাহলে? সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট energy derived secondarily from the ionic concentration difference between two sides of the membrane that have been primarily created first time by the primary active transport. ওই প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে যে শক্তিটা উৎপন্ন হয়েছিল, ওই শক্তিটা থেকে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট
শক্তি গ্রহণ করে। এভাবেই সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা মানে হয়। তো সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আবার দুই ভাগে বিভক্ত, কো ট্রান্সপোর্ট এন্ড কাউন্টার ট্রান্সপোর্ট। তো আমরা জানি যে কো ট্রান্সপোর্ট কি। ইট ইজ দ্য সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ইন হুইচ substances are moved across the cell membrane by binding with carrier protein in same direction. Co-transportটা যে প্রোটিনের সাথে বাইন্ড হবে সেই প্রোটিনের সেম ডিরেকশনে যাবে। একটা এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো। যেমন এটা হয় আমাদের প্রক্সিমাল টিউবুল, কিডনির প্রক্সিমাল টিউবুলের এপিথেলিয়াল সেলে এটা হয়। যে সোডিয়াম গ্লুকোজ এন্ড অ্যামাইনো অ্যাসিডস ট্রান্সপোর্ট। এখানে কি হয় যে সোডিয়াম এবং গ্লুকোজ একসাথে একটা ক্যারিয়ার প্রোটিনের সাথে লাগে, বাইন্ড হয়। তো ওই ক্যারিয়ার প্রোটিনটার কনফরমেশনাল চেঞ্জের মাধ্যমে দুইটাই সেলের ভিতরে ঢুকে যায়। তো দুইটা একদিকে যাইতেছে, সেই জন্য এটাকে বলছে কো ট্রান্সপোর্ট। সোডিয়াম এবং গ্লুকোজ একসাথে ঢুকতেছে সেলের মাঝে। এখন আমরা জানবো কাউন্টার ট্রান্সপোর্ট কি। ইট ইজ অলসো দ্য সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ইন হুইচ সাবস্টেন্স আর বাইন্ড উইথ the carrier protein and move across the cell membrane but in opposite direction. Carrier protein bind হবে যেদিকে তার অপোজিট ডিরেকশনে যাবে আয়নগুলা। যেমন সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট, সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট, এবং যেটা আমাদের অলমোস্ট অল সেলে হয় সেটা হচ্ছে সোডিয়াম ক্যালসিয়াম কাউন্টার ট্রান্সপোর্ট। কি হয় সোডিয়াম ক্যালসিয়াম কাউন্টার ট্রান্সপোর্টে কি হয় যে দুইটা আয়নিক আমাদের ক্যারিয়ার প্রোটিনের সাথে লাগে এবং কনফরমেশনাল চেঞ্জের মাধ্যমে কি হয় যে সোডিয়ামটা ভিতরের দিকে চলে আসে এবং ক্যালসিয়ামটা বাইরের দিকে চলে যায়। তো এভাবে তো সোডিয়াম ঢুকে যাচ্ছে ভিতরের দিকে, ক্যালসিয়াম বাইরের দিকে চলে যাচ্ছে, তাহলে এটা কি হচ্ছে বিপরীত দিকে যাচ্ছে একটা আরেকটা। তো এটাকে বলা হয় কাউন্টার ট্রান্সপোর্ট। তেমনি সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্টেও একইভাবে দুইটা দুই দিকে চলে যায়। আচ্ছা, এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পাম্প হলো সোডিয়াম পটাশিয়াম পাম্প। এটা সবাই জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ সোডিয়াম পটাশিয়াম পাম্প। ইট ইজ এন ইলেকট্রোজেনিক পাম্প দ্যাট পাম্পস 3 sodium ions from inside the cell to the outside, and at the same time it pumps 2 potassium ions from the outside of the cell to the inside. এটা কি করে? এটা একটা ইলেকট্রোজেনিক পাম্প। এটা 3টা সোডিয়ামকে বাইরে বের করে দেয় সেলে এবং সেম সময়ে 2টা পটাশিয়ামকে ভিতরে প্রবেশ করায়। এটা হলো আমাদের সোডিয়াম পটাশিয়াম পাম্পের কাজ। তো এটার কম্পোনেন্ট কি? এটার ক্যারিয়ার প্রোটিন, যে সোডিয়াম পটাশিয়াম পাম্পের যে একটা ক্যারিয়ার প্রোটিন, ওই ক্যারিয়ার প্রোটিনটার 2টা সেপারেটেড গ্লোবিউলার প্রোটিন দিয়ে তৈরি। একটা হলো লঙ্গার প্রোটিন উইথ এ মলিকুলার ওয়েট 1 lakhs, আর একটা হলো শর্টার প্রোটিন উইথ এ মলিকুলার ওয়েট 55,000. তো although the function of smaller protein is unknown, smaller প্রোটিনের যে ফাংশনটা ওটা আমরা জানি না, কিন্তু লঙ্গার প্রোটিনের 3টা স্পেশাল ফেদার রয়েছে যেটা আমাদের পাম্পটার জন্য জরুরি। প্রথম হলো এটার 3টা রিসিপ্টর আছে সোডিয়াম আয়নের জন্য, আর দ্বিতীয়টা হলো এটার 2টা রিসিপ্টর আছে পটাশিয়াম আয়নের জন্য। তো সোডিয়াম আয়নের জন্য এটার ভিতরের দিকে 3টা রিসিপ্টর আছে এবং বাইরের দিকে এটার পটাশিয়াম আয়নের জন্য 2টা রিসিপ্টর আছে। আর the inside portion of the protein near the sodium binding place or sites has ATPase activation. ওইটার কারণে অ্যাকচুয়ালি ওই ক্যারিয়ার প্রোটিনটার কনফরমেশনাল চেঞ্জ হয়, দেন এই আয়নগুলা একটা ভিতরে যায় আর একটা বাইরে আসে। তো এটার মেকানিজম অনেকে জিজ্ঞাসা করে কিভাবে কাজ করে, হাউ দ্য সোডিয়াম পটাশিয়াম পাম্প ওয়ার্ক।
তো আমি প্রথমে পড়ে শোনাচ্ছি। When two potassium ion binds with outside of the carrier protein and the same time 3 sodium ion also binds with the carrier protein inside of the cell, the ATPase function of protein becomes activated. This then cleave one molecule of ATP, splitting into ADP and inorganic phosphate, which causes the chemical and conformational change in protein and protein carrier protein molecule, extruding the 3 sodium ions outside the cell and 2 potassium ion into the inside the cell. ওই ক্যারিয়ার প্রোটিনটা যখন দুই সাইডে ক্যারিয়ার প্রোটিনটার বাইরের দিকে পটাশিয়াম লাগে 2টা এবং ভেতরের দিকে সোডিয়াম লাগে 2টা, তখনই কি হয়, এটিপিএজ এর ফাংশন অ্যাক্টিভেটেড হয়। তখন এটার কনফরমেশনাল কেমিক্যাল চেঞ্জ হয়, দেন এটা কি হয়, এটিপি উৎপন্ন করে, এটিপি থেকে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট বা হাই এনার্জি ফসফেট তৈরি করে। তারপরে দেখা যায় এটা চেঞ্জ হয়ে যায়, এরকম ভাবে ঘুরে চেঞ্জ হয়ে যাওয়ার ফলে 3টা সোডিয়াম চলে যায় বাইরে, সেলের বাইরে, এবং 2টা পটাশিয়াম চলে আসে সেলের ভিতরে। এটার ইম্পর্টেন্স কি, এটার আমরা অনেকগুলো ইম্পর্টেন্স বলতে পারি, আমরা 4টা ইম্পর্টেন্স বলবো। এটা রেসপন্সিবল ফর সোডিয়াম পটাশিয়াম আয়ন কনসেন্ট্রেশন, রেসপন্সিবল ফর এস্টাবলিশিং দ্য negative electrode potential inside the cell, basis of the nerve signals throughout the nervous system, and it maintains the cell volume. তো আমরা এখানেই আজকের ক্লাস শেষ করছি, পরবর্তীতে আমরা আরেকটা ক্লাস নিয়ে আসছি। ভালো থাকবেন।